স্টার্ট না হইতে হ্যালো প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, কেমন আছো? আশা করি মানে থার্ড সেমিস্টার শুরু না হতেই তোমরা সকলে খবর পেয়ে গেছো যে ফোর্থ সেমিস্টারের রুটিন তোমাদের বেরিয়ে গেছে। ঠিক আছে, ফোর্থ সেমিস্টারের রুটিন যারা যারা পেয়ে গেছো তারা অসংখ্য তোমাদেরকে দেখতে পেয়েছো যে জলদি জলদি তোমাদের 4 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। সেই জন্য আমরাও লেগে গেছি তোর পাড় দিয়ে তোমাদের জন্য মেহনত করতে। ঠিক আছে, কষ্ট করতে। তোমরা শুধু একটাই প্লিজ কাজ করো যে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও, যাতে আমরা এই ভিডিও ছাড়লেই যেন তোমাদের কাছে চলে যায়। এবং এই হলুদ পোড়াটা আমি 3টে পার্টে ভাগ করতে চলেছি। ঠিক আছে, ফার্স্ট পার্ট চলে এসছে এখনই, মানে এটা আমি যেটা ফার্স্ট পার্ট রেকর্ডিং করছি, দ্বিতীয় পার্ট আসবে, তৃতীয় পার্টও আসবে। ঠিক আছে, চলো ভিডিওটাকে স্টার্ট করে নিই। তো দেখতে পাচ্ছ তোমরা হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, যারা যারা টার্গেট 40 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মধ্য মানে জোয়ান, ঠিক আছে, মধ্য মানে জোয়ান, যেগুলো তোমাদের আটকাবে আমি অবশ্যই বলে দেবো। 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা মানে ঘোষেদের মজা নয়, ঠিক আছে, ঘোষাদের একটা মজা পুকুর আছে, ওটার নাম হচ্ছে মজা পুকুর। ঠিক আছে, মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ আছে। গাছটার নাম কি? গজারি। বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি সেই ফাঁকা ছিল। ঠিক আছে, বন জঙ্গলের আবরু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ, মানে আবরু বলতে মানে খুশি আনন্দ সেটা নেই। ঠিক আছে, কাছাকাছি শুধু কয়েকটি কলা গাছ, এবং যেটা আবরু বলতে খুশি, হ্যাঁ খুশি, তারপর তোমার জমজমাট একটু মানে, হ্যাঁ ওই রকমই ব্যাপার, বুঝছো? হ্যাঁ, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তী মরে পড়ে থাকতে দেখা গেল। আর বুঝতে পেরেছো যে এই দেখো এইখানটা পড়াচ্ছি আমরা, নিচে একদিন বলাই চক্রবর্তী কে মরে পড়ে গেল? ওই গজারি গাছের নিচেতে বলাই চক্রবর্তী মরে পড়ে আছে গজারি গাছের নিচে। ঠিক আছে, গজারি গাছের নিচে বলাই চক্রবর্তী নামে একটা লোক মরে পড়ে আছে। মাথাটা 8 চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। তাহলে মাথাটা কয় চির হয়ে ফেটে গেছে? তোমরা যদি এটা শর্ট হিসেবে মুখস্থ করো না, অবশ্যই তোমাদের মানে খুবই ভালো পারফরমেন্স হবে এবং খুবই ভালো নাম্বার তুলতে পারবে তোমরা হলুদ পড়াতে। ঠিক আছে, মাথাটা 8 চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যু আশপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল। অন্যপক্ষে শূদ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় কৌতূহলের সীমা রইল না। ঠিক আছে, মানে আর একটা মেয়েও মরেছিল, তার নাম হচ্ছে শূদ্রা। ঠিক আছে, তার মানে সেও খুন হয়ে গেছিল, তার হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় আর কৌতূহল, মানে বিস্ময় মানে একটা উত্তেজনাপ্রসন্ন জিনিস, আর একটা কৌতূহল তাদের মানে থামছে না, মানে কৌতূহলে কোনো সীমা নেই, মানে কৌতূহল আছেই, মানে তুমি যতই মানে উপপ্রশ্ন জানো তাও তোমাদের কৌতূহল থাকবেই, সেরকম ব্যাপার একটা। গেরস্থ ঘরের মানে গেরস্থ ঘর মানে একটু বড় ঘর। ঠিক আছে, গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গাঁয়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতো বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে। কিসের জন্য? তা একটা ছেলে, মানে ছেলে জন্ম দেওয়ার জন্য। ঠিক আছে, শুদ্ধ ভাষা ছেলে জন্ম দেওয়ার জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করা মানে এই পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকানো ছিল। ঠিক আছে, এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গাঁয়ের সব শেষে সাঁঝের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে বাড়ির পিছনে একটা ডোবা ছিল, তার ঘাটের শূদ্রার মতো মেয়েকে কে বা কারা যেন গলা টিপে মেরে ফেলেছে। ঠিক আছে, যে গলা টিপে মেরে রেখে যাবে তা আমরা ভেবে উঠতেও পারিনি। শুধু শুধু লোক যেন অপ্রস্তুত হইল। বছর দেড়েক মেয়েটা শ্বশুরবাড়িতে ছিল বছর দেড়েক। শূদ্রা তাহলে আমাদের কত বছর ছিল ওই শ্বশুরবাড়িতে? 1.5 বছর। গাঁয়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনার ভূমিকা গড়ে উঠেছে। দুটো খুনের মধ্যে একটি কোনো যোগাযোগ আছে। 20-30 বছরের মধ্যে গাঁয়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি। মানে গাঁয়ের কেউ ধরতে গেলে 20-30 মানে 20-30 বছর পর্যন্ত কেউ গাঁয়ের একটা জখম মানে গায়ে একটা কাটা পর্যন্ত লাগেনি। সেখানে একবারে দুটো খুন, সবাই তো অবাক
তার একটি পুরুষ আর একটি কি মহিলা, দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটপট করে। কিন্তু বলাই চক্রবর্তী শূদ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদে অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুচড়ে যায়। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্যারাতে চলে আসি। দাঁড়াও, তোমাদের যদি অসুবিধা হয় আমি অবশ্যই তোমাদেরকে এইভাবে দেখাতে পারি যে আমি যেখানে চলছি। ঠিক আছে, তোমাদের একটু অসুবিধা হতেই পারে। এই দেখো, এই প্রথম লাইনটা আমরা পড়বো এখনই, প্রথম লাইনে পড়ছি। চলো, বলছে বলাই চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাইপো নবীন 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা ঘোষণা করেছি, 50 টাকা পুরস্কার রেখেছি, যদি কেউ বলতে পারো যে কাকাকে যারা মানে কি বলেছে অমরণ মেরেছে, অমন মার মেরেছে, তাদের যদি ফাঁসি কাঠে ঝুলাতে না পারি তো আমার নামও বলছে যে ওর যে ভাইপো ছিল তার নাম নবীন। ঠিক আছে, বলছে আমি যদি কাকার বদলা না নিতে পারি তাহলে আমার নামও নবীন নয়। এটা আমার ডায়লগ, একটু তোমাদেরকে বললাম। ঠিক আছে, ভদ্র ভাষায়। চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজে চোখ মুছতে লাগলো। ঠিক 21 দিন গায়ের বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠানে পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। তাহলে নবীনের স্ত্রীর নাম কি? দামিনী। আর দামিনীর স্বামীর নাম হচ্ছে নবীন। তাহলে নবীন আবার কার ভাইপো? আমাদের এই বলাই চক্রবর্তীর। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। চলো, উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূর্বে কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়িয়ে দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতে লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো। দক্ষিণের ঘরে দাওয়ার উঠান মানে দুয়ার, বুঝতে পেরেছো? দুয়ারে উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। মানে তাকে এতটাই ভয় লেগে আছে যে সে দাঁতে দাঁত লেগে উঠানের ওপর পড়ে গেল। মানে ভীষণ ভয়ঙ্কর একটা মানে গল্প বলতে পারো এটা। হলুদ পোড়া, ঠিক আছে, মানে ভীষণ হলুদ পোড়াটাই নামটা শোনো, কালো জাদুর মতো একটা মানে অবস্থা, বুঝতে পেরেছো? দালানের অনাচে কানাচে ঝড়ো হাওয়া যেমন গুমরে গুমরে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। সুদ্রা দাদা মানে সুভার দাদা ধীরেন, সুভার দাদার নাম কি? ধীরেন। ঠিক আছে, স্থানীয় স্কুল মাস্টার করে গাঁয়ে সেই একমাত্র ডাক্তারি পাস না করে ফিজিক্স অনার্স বিএ পাস করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। এটা কি সম্ভব? গাঁয়ে সে একমাত্র ডাক্তার কিন্তু সে পাস না করে, মানে পাস করেনি, সে ফিজিক্স অনার্স বিএ পাস করে 7 বছর গাঁয়ের স্কুল জিওগ্রাফি পড়াচ্ছে। আবার ফিজিক্স অনার্স বিএ পাস করে জিওগ্রাফি পড়াচ্ছে সে। তারপরে তোমার প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই লাইব্রেরি 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি তোমার কি বলছে বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল। গেও একটি মেয়েকে মানে গাঁয়ের একটি মেয়েকে বিয়ে করে 2 বছর 4টি ছেলে মেয়ের জন্ম দেয়। অনেকটা ঝিমিয়ে মানে অনেকটা রোগা হয়ে গেছে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300 থেকে থেমে গেছে। তার নিজের সম্পত্তির হিসাব বইয়ে আলমারি তার বাড়িতেই তালবদ্ধ হয়ে থাকে। চাঁদা কেউ দেয় না, তবে 2-4 জন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধ বিক্রি করে। ধীরেনকে যখন ডাকা আনা হয়েছিল, অবশ্যই মানে এগুলো একটু মানে তোমাদের দেখে বলে নর্মাল আমরা যেরকম মুখের ভাষায় কথা বলি, সাধারণ ভাষায় বাংলা ভাষায় কথা বলি, সেরকমভাবে দিয়েছে বলে আমি তোমাদেরকে বেশি এক্সপ্লেন করছি না। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। ঠিক আছে, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা গেল। ঠিক আছে, মূর্ছা কলসি মানে তার মানে যে ভয়টা ছিল সেটা ভেঙে গেল। ঠিক আছে, ভাঙা গেল। কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই মানে আমাদের নবীনের স্ত্রী দামিনী। ধীরেন গভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তার। কোথাকার ডাক্তার? শাহপুরের কৈলাস ডাক্তার, একবার ডাকা দরকার তাকে। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন আমি তো পাস করা ডাক্তার নই। দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। ঠিক আছে, যদি মরে টরে যায় মানুষটা সেই জন্য দায়িত্ব নিতে পারছে না। আমি এটা একটু এক্সপ্লেন করে দিলাম বেশি।
বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তী অনুগ্রহ বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিল। তিনি বলেন, ডাক্তার ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো। বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকল বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞাসা করলো, কুঞ্জ কত কত নেই? কুঞ্জ কত নেই মানে তোমরা বুঝতে পারছো, একটু এই ভাষাটা আলাদা আছে। কুঞ্জ কে? কুঞ্জ তো নেই, তাই বলছে। ধীরেন বলছে, ছি ওসব দুর্বোধ্য করো না নবীন। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, ঠিক আছে? তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? নবীন আমতা করে বলল, এসব খাপ ছাড়া ওষুধ মানে অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জ আগে এসেছিল, ঠিক আছে? কুঞ্জ আগে এলো। লোক পৌঁছাবার আগে সে খবর পেয়েছিল চক্রবর্তী বউকে অন্ধকারে অশরীরী শক্তি আহত করেছে। কুঞ্জ নামকরা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে আসে। ভিড় বাড়িয়ে দিল বাড়িতে। এত নাম করার সব লোক এসছে, না দেখতে গেলে হবে? পাড়ার লোকে তো সব দেখার জন্য দাঁড়িয়ে থাকে। আমাদের তো পাড়ার সিসিটিভি ক্যামেরা দেখেছো? আমাদের সিসিটিভি ক্যামেরা লাগে না পাড়াতে? মানুষের জন্যই আমাদের সব পাড়ায় মানে সিসিটিভি ক্যামেরার মতো কাজ করে। ভর সাজে ভর করেছেন, সহজে ছাড়বেন না। মানে ভোর সাজে, ঠিক আছে? সাঁঝবেলায় তাকে ভর করেছে। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়াতে তো হবেই। শেষ তো কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। ঘরের দোয়ারে থেকে সকলকে উঠানে নামিয়ে দিল। বিড় বিড় করে, উঠান মানে আমাদের ওই যাকে বলে না, ওই দুয়ারের নিচুতে যেটা থাকে রাস্তা বলে, ওটাই। বিড় বিড় করে মন্ত্র পড়াতে পড়াতে কুঞ্জ দাওয়ার মানে দুয়োর জল ছিটিয়ে দিল দুয়োরে। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটি খুঁটির সঙ্গে, ঠিক আছে? দুয়োরে একটি খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হলো। দামিনী না রইল বসবার উপায়, না রইল তোমার পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুল টানা লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকারি দিয়ে বলল, কুঞ্জারি টিটকারি দিয়ে বলছে, দেখে নাও, এত কষ্ট হচ্ছে তাও কুঞ্জরি টিটকারি দিয়ে বলতে লাগলো, রও বাচ্চাধন, রও মানে কান্দো বাচ্চাধন, কান্দো তুমি, ঠিক আছে? এখনই হয়েছে কি তোমার? মজাটি টেরটা পেয়েছো তুমি, ঠিক আছে? ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। ধীরেন চুপ করেছিল প্রথম দিকে। বাধা দিয়ে লাভ নেই, গাঁয়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য করতে পারছে না, ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। উঠানে 30-35 জন পুরুষ ও নারী গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি, ঠিক আছে? কম বয়সী মেয়েরা তো সাহস পায়নি, অনুমতি পায়নি। যদি ছোঁয়াচ লাগে ছোঁয়াচ মানে তো তোমরা বুঝোই, ঠিক আছে? নজর লাগে, অপরাধ হয়, তখন কি করবে তুমি? তাই বলছে। মন্ত্রমুগ্ধদের মতো এতগুলো পুরুষের দুয়ারের দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এত দূর আমি তোমাদেরকে পড়ালাম, কারণ আমার চ্যানেলের আমি যেহেতু নতুন, ঠিক আছে? নতুন এই চ্যানেলটা খুলেছি, সেহেতু আমার মোবাইলেও বেশি ডাটা নেই। সেই জন্য আমি তোমাকে 3টে পার্টে এটাকে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে? ডাটা থাকলে আমি অবশ্যই একটা পার্টে করিয়ে দিতাম, কিন্তু অত বেশি ডাটা নেই আমার কাছে, সেই জন্য মোবাইলেও নেবে না, ঠিক আছে? সেই জন্য অত ভালো মোবাইল নেই। চলো তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই আমি করালাম। অবশ্যই নেক্সট পার্টে তোমাদের এই আরও 3 পাতা করিয়ে দেবো, তারপর আর একটা পার্টে তোমাদেরকে পুরো শেষ করে দেবো। কিন্তু আজকে বা কালকের মধ্যে আমি তোমাদের এই 3টে পার্ট শেষ করে দেবো হলুদ পড়া, ঠিক আছে? তোমাদের কোনো টেনশন নাই। প্লিজ যারা টার্গেট 40 চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নাও। চলো বাই সকলকে।